আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। এপস্টাইন কেলেঙ্কারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দেশটির একটি আদালত এ রায় দেন। খবর রয়টার্সের। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লিকে পুলিশ এবং দমকল সংস্থাগুলোকে মিডিয়া আউটলেটগুলোতে বিদ্যুৎ ও পানি বন্ধ করার নির্দেশ দিয়ে বিদ্রোহে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছেন। বিচারক বলেন, ইউনের অভিশংসন কার্যক্রমের সময় তিনি এ পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন বলে অস্বীকার করে তিনি মিথ্যা শপথও করেছেন। বিচারক রিউ কিউং জিন বলেছেন, সরকারের সমালোচক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ জনসাধারণের বিদ্রোহবিরোধী মনোভাবকে দুর্বল করে দেয়, ফলে ষড়যন্ত্র বাস্তবায়ন করা আরও সহজ হয়ে পড়ে। বিশেষ প্রসিকিউটররা গত মাসে লির বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেন। তাদের যুক্তি ছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্রোহকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে লি এ অভিযোগ অস্বীকার করেছেন। আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করার পর থেকে গত অগস্ট মাস থেকে তিনি হেফাজতে রয়েছেন। এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সামরিক আইন ঘোষণায় ভূমিকা রাখার অভিযোগে দণ্ডিত ইউনের মন্ত্রিসভার তিনি দ্বিতীয় সদস্য। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বলা হয়, এর মাধ্যমে দেশকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দেন ইউন। তবে তীব্র প্রতিবাদের মুখে সামরিক আইন জারির মাত্র ৬ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এ ঘটনার জেরে ১৪ ডিসেম্বর ইউনকে পার্লামেন্টে অভিশংসন করা হয় এবং প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরের বছর ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রেসিডেন্ট হিসেবে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন ইউন। পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা। এপস্টাইন কেলেঙ্কারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পৃক্ততার জেরে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবোজন জাগল্যান্ডের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগ একোক্রিম এই তথ্য নিশ্চিত করেছে। কাউন্সিল অব ইউরোপের সাবেক মহাসচিব হিসেবে জাগল্যান্ড যে কূটনৈতিক দায়মুক্তি ভোগ করতেন তা সংস্থাটি প্রত্যাহার করে নেওয়ার পরপরই এই আইনি পদক্ষেপ নেওয়া হল। মার্কিন বিচার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত তথাকথিত এপস্টাইন ফাইলসের উপর ভিত্তি করে এই তদন্ত শুরু হয়েছে। অভিযোগের মূল বিষয়গুলো হল, ইমেল রেকর্ড অনুযায়ী এপস্টাইন শিশু যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও জাগল্যান্ড তার প্যারিস, নিউ ইয়র্ক এবং পাম বিচের বাড়িতে ব্যক্তিগত ও পারিবারিক সফরের পরিকল্পনা করেছিলেন। অভিযোগ উঠেছে যে এসব সফরের যাতায়াত ও ভ্রমণ ব্যয় এপস্টাইন নিজেই বহন করতেন। এমনকি ২০১৪ সালে এপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপেও সপরিবারে যাওয়ার পরিকল্পনা ছিল জাগল্যান্ডের, যা পরবর্তীতে এপস্টাইন অসুস্থ হওয়ায় বাতিল হয়। নরওয়ের সম্প্রচার মাধ্যম এনআরকের দাবি অনুযায়ী জাগল্যান্ড একটি ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও এপস্টাইনের সহায়তা চেয়েছিলেন। তবে এই সুবিধা তিনি শেষ পর্যন্ত পেয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত নয়। গত বৃহস্পতিবার নরওয়ের অসলো সহ রাইসর্প এবং রাউল্যান্ডে অবস্থিত জাগল্যান্ডের ৩টি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে একোক্রিম।
জাগল্যান্ডের আইনজীবী জানিয়েছেন তার মক্কেল কোনো অপরাধের দায় স্বীকার করেননি এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছেন। জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে নরওয়ের আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম জড়িয়ে পড়েছে। বরাগ্নি মেটমারিট এপস্টাইনের সঙ্গে ৩ বছরের যোগাযোগের কথা সামনে আসায় তিনি নরওয়ের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। মোনা জুল ও তেরজে রড লারসেন এই দুই কূটনীতিক দম্পতির বিরুদ্ধেও তদন্ত চলছে। অভিযোগ রয়েছে যে মৃত্যুর কয়েকদিন আগে করা এক উইলে এপস্টাইন তাদের সন্তানদের প্রত্যেকের জন্য ৫০ লাখ মার্কিন ডলার রেখে গেছেন। বোর্জ ব্রেন্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রধান এবং নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্রেন্ডের সঙ্গে এপস্টাইনের যোগাযোগের বিষয়ে সংস্থাটি একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করা জেফ্রি এপস্টাইনের সঙ্গে বিশ্বজুড়ে অসংখ্য রাজনৈতিক নেতা, রাজপরিবারের সদস্য এবং তারকাদের যোগাযোগ ছিল বলে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত লাখো মেইল ও এফবিআই প্রতিবেদনে উঠে এসেছে। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক তর্কের জেরে টেক্সাসে নিজের বাবার হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন, ২৩ নামে এক ব্রিটিশ তরুণী। সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে শুরু হওয়া এক ইনকোয়েস্ট তদন্ত শুনানি থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিহত লুসি হ্যারিসন চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। গত বছরের ১০ জানুয়ারি টেক্সাসের ডালাসের কাছে প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির ব্যাপক তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন, ট্রাম্পের দ্বারা লাঞ্ছিত কোনো নারীর জায়গায় যদি লুসি নিজে থাকতেন তবে তার বাবা কেমন বোধ করতেন। জবাবে ক্রিস হ্যারিসন তাচ্ছিল্য করে বলেন, তার আরও ২ মেয়ে আছে, তাই এতে তিনি খুব একটা বিচলিত হবেন না। বাবার এমন মন্তব্যে লুসি অত্যন্ত ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তদন্তে জানা যায় ওই দিনই বিকালে লুসি এবং তার প্রেমিকের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। রওনা হওয়ার ঠিক আধা ঘণ্টা আগে ক্রিস হ্যারিসন তার মেয়েকে হাত ধরে বেডরুমে নিয়ে যান তার নতুন কেনা গ্লক 9mm সেমি অটোমেটিক হ্যান্ডগানটি দেখানোর জন্য। এর মাত্র ১৫ সেকেন্ডের মাথায় একটি বিকট গুলির শব্দ শোনা যায়। লুসির প্রেমিক ঘরে ঢুকে দেখেন লুসি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং ক্রিস পাগলের মতো চিৎকার করছেন। আদালত জানতে পেরেছে ক্রিস হ্যারিসন আগে থেকেই মদ্যপানের সমস্যায় ভুগে রিহ্যাবে ছিলেন। দুর্ঘটনার দিন তিনি আবেগপ্রবণ হয়ে আবারও প্রায় ৫০০ মিলিলিটার মদ পান করেন। পুলিশ অফিসার লুসিয়ানা এসকালেরা জানান, ঘটনাস্থলে পৌঁছনোর পর ক্রিসের নিঃশ্বাসে অ্যালকোহলের তীব্র গন্ধ পাওয়া গিয়েছিল। সিসিটিভি ফুটেজেও তাকে ঘটনার কিছুক্ষণ আগে মদ কিনতে দেখা গেছে। টেক্সাসের গ্র্যান্ড জুরি ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আনেনি, জানিয়ে লুসির পরিবারে অসন্তোষ রয়েছে। তবে ক্রিস হ্যারিসন এক বিবৃতিতে জানিয়েছেন, এই ভুলের বোঝা তিনি সারা জীবন বয়ে বেড়াবেন। অন্যদিকে লুসির মা জেন কোটস তার মেয়েকে একজন প্রাণবন্ত এবং সংবেদনশীল মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, লুসি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভালোবাসত। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পরিবহন মন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে।
নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারের রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্য পথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে। বিশেষ করে ট্রান্স ক্যাসপিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডর প্রকল্পের মাধ্যমে তুরস্ক ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক আঙ্গিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এরদোগান স্পষ্ট করেন, তুরস্ক এই বিশাল বিনিয়োগগুলোকে কেবল জাতীয় স্বার্থে দেখছে না, তাদের মূল লক্ষ্য হল ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে সংহতি বাড়ানো এবং যৌথ প্রকল্পের মাধ্যমে আন্তঃসীমান্ত করিডর তৈরি করা।